ওয়েলকাম টু বায়োলজি ডিজিটাল ক্লাস। আজ আমি ক্লাস 12-এর 4th চ্যাপ্টার জননগত স্বাস্থ্য থেকে এক গুরুত্বপূর্ণ টপিক ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি শুধু ক্লাস 12 স্টুডেন্টদের জন্য করা হয়নি, বরং আমাদের সমাজের প্রতিটি মানুষকে সচেতন করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এরকম আরও কিছু বিষয় আছে, সেই সব বিষয় সম্পর্কে প্রতিটি মানুষকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য জেনে রাখা উচিত। সুতরাং সম্পূর্ণ এবং সুখময় এক সুন্দর সংসার গড়ে তোলার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে এই সব বিষয়ের পরিপূর্ণ ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই আমার সকল স্টুডেন্টদের পাশাপাশি অন্য সবাইকে এই ভিডিওটি পুরো দেখার জন্য একান্তভাবে অনুরোধ করছি। দেখো, এই পৃথিবীতে মানুষের জীবনের সবচেয়ে বেশি আনন্দ বা সবথেকে বড় স্বপ্ন হলো বাবা মা হওয়া, অর্থাৎ সন্তান জন্ম দেওয়া। কিন্তু কিছু ব্যক্তির জীবনে এই সৌভাগ্যটি সহজে হয়ে ওঠে না। সন্তান জন্ম না হওয়া এটি একটি বড় ধরনের সমস্যা। বর্তমানে মেডিকেল রিসার্চে জানা গেছে শতকরা প্রতি 15 জনের মতো ব্যক্তির এই ধরনের সমস্যা দেখা যায়। আজকের দিনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এতটা অ্যাডভান্স হওয়া সত্ত্বেও কিছু মানুষের সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক ধরনের চিকিৎসা করেও, এমনকি শেষ পর্যন্ত জ্যোতিষী, ওঝা, সাধু, পীর বাবা এই ধরনের মানুষের কাছে সমাধান পাওয়ার জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন, তাতেও কোনো ধরনের সমাধান মেলে না। তো চলো আজ আমরা এই ধরনের সমস্যার কারণসমূহ, কি কি লক্ষণ দেখা যায় এবং সত্যি কি এর কোনো সমাধান আছে কি না তা কিছু বাস্তব উদাহরণ এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক তথ্যগুলো জেনে নেব। প্রথমে জানব বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি কি বা কাকে বলে। এর উত্তরটা কম বেশি আমরা সবাই জানি, যে নিয়মিত এবং অনিয়মিত যৌন জীবনযাপন করেও যাদের সন্তান হয় না তাদেরই বন্ধ্যা বা ইনফার্টাইল বলে আখ্যা দেওয়া হয়। ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রেই দম্পতির সন্তানহীনতার জন্য স্ত্রী লোককেই দায়ী করা হয়, কিন্তু আসলে সেটা না। প্রায় দেখা যায় অসুবিধাটা পুরুষদের ক্ষেত্রেই বেশি। বন্ধ্যাত্ব সাধারণত দুই ধরনের হয়, যথা প্রাইমারি ইনফার্টিলিটি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি তাকে বলা হয় যারা কোনো দিনও সন্তান ধারণ করতে পারবে না বা পারে না। অপরদিকে সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে ব্যক্তিরা পূর্বে হয়তো গর্ভসঞ্চারণ করলেও পরবর্তীকালে গর্ভধারণে অসফলতা বা ব্যর্থতা দেখা যায়। এবারে আমরা বন্ধ্যাত্বের কারণগুলো কি কি তা জেনে নেব। প্রথমে জানব পুরুষদের সম্পর্কে। পুরুষরা কেন বন্ধ্যা হয় তার কারণগুলি বলার আগে পুরুষদের যৌন অঙ্গগুলি সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। মেল রিপ্রোডাক্টিভের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্গান হলো পেনিস। এটি যৌন সঙ্গমের সময় ভ্যাজাইনার মধ্যে এন্টার করে, ফলে স্পার্ম ভ্যাজাইনাল ক্যানালের মাধ্যমে এন্ডোক্রাইন বা ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায়, যার ফলে ফার্টিলাইজেশন হয়। অর্থাৎ পুরুষের স্পার্ম মহিলার এক্সকে ফার্টাইল করে আর এর জন্যই বাচ্চা তৈরি হয়। দ্বিতীয় যে অর্গান তা হলো টেস্টিস। টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হয়, যেমন ফিমেলের মধ্যে ওভেরিস হয় আর ওখানে ওভাম তৈরি হয়, ঠিক একইভাবে পুরুষদের টেস্টিসে স্পার্ম তৈরি হয়। তৃতীয় ইম্পর্ট্যান্ট অর্গান হলো স্পার্ম ডাক্ট। এটি আপ টু সেমিনাল ভেসিকেল পর্যন্ত বিস্তৃত থাকে। এর মাধ্যমে স্পার্ম কি হয়, সেমিনাল ভেসিকেলে পৌঁছায়। আর 4 নম্বর পার্ট হলো সেমিনাল ভেসিকেল, যা স্পার্মকে স্টোর করে রাখে।
যদি কোনো কারণে দেখা যায় এই চারটি পার্টের মধ্যে কোনো একটা পার্ট ইনফেক্টেড বা অ্যাফেক্টেড হয়েছে, তাহলে রিপ্রোডাক্টিভ ফাংশনে ইমপ্যাক্ট করতে পারে, এর ফলে অনেক প্রভাবও পড়তে পারে। তাহলে এবারে কারণগুলো কি কি তা দেখে নেওয়া যাক। কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি লো স্পার্ম কোয়ান্টিটি অর্থাৎ বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকে, তাহলে এই সমস্যা হতে দেখা যাবে। এখানে একটা বিষয় জেনে রাখবে, অ্যাটলিস্ট 1.5 কোটি শুক্রাণু উৎপন্ন হতে হবে, তা না হলে তার রিপ্রোডাক্টিভ করার ক্ষমতা থাকবে না। তাছাড়া লো স্পার্ম মোবিলিটি অর্থাৎ শুক্রাণুর চলন ক্ষমতা যদি না থাকে, যাকে পুয়ার কোয়ালিটি অফ স্পার্ম বলা হয়, সেই ক্ষেত্রেও বন্ধ্যাত্ব হতে দেখা যায়। আবার অনেক ব্যক্তির শুক্রাশয় দেখবে উদর গহ্বর থেকে স্ক্রোটাম থলিতে নেমে আসে না, যাকে বলা হয় ক্রিপ্টারকিটিজম। এই সব ব্যক্তির ক্ষেত্রেও বন্ধ্যাত্ব হতে দেখা যায়। তাছাড়া শুক্রনালীর মধ্যে যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও এই সমস্যা হতে দেখা যায়। অনেক সময় কি হয়, প্রোস্টেট ও শুক্রথলিতে জীবাণু সংক্রমণ হয়, আর তার ফলেও বন্ধ্যাত্ব হতে পারে। এবারে ড্যামেজেস অফ টেস্টিস, কোনো দুর্ঘটনার কারণে, খেলাধুলার মাধ্যমে চোট লেগে যাওয়া বা বাত ডিফেক্ট হতে পারে, এর ফলে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে বা কোনো ধরনের সার্জারি করা হয়, তাহলে এই ধরনের সমস্যা অর্থাৎ বন্ধ্যাত্ব হতে দেখা যায়। আমরা যদি একটু ভেবে দেখি, তাহলেই বুঝতে পারবো যে আজকাল আমাদের লাইফস্টাইলের অনেকটাই মডিফিকেশন হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় লেট ম্যারেজ। আমরা কি করি, ক্যারিয়ারের প্রোগ্রেস করতে গিয়ে একটা ভালো কর্ম খুঁজতে খুঁজতে, তাছাড়া গাড়ি বাড়ি এসব সাকসেসের পিছনে পড়ে থেকে অনেকে লেটে বিয়ে করে থাকি। মনে রাখবে, আফটার 30 ইয়ার্স কিন্তু ফার্টিলিটি করার ক্ষমতা কমতে থাকে। আর দ্বিতীয়ত হলো ব্যাড হ্যাবিট, অর্থাৎ জাঙ্ক ফুড, স্ট্রেস, মদ্যপান, ধূমপান, ড্রাগ এসব অভ্যাসের ফলে রিপ্রোডাক্টিভ পাওয়ারে অনেক প্রভাব ফেলে, অতএব শুক্রাণু উৎপাদন ক্রিয়ার ব্যাঘাত ঘটে। তাছাড়া কিছু ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও এই সমস্যা হতে দেখা যায়, যেমন কেমোথেরাপি, তারপরে হরমোন ইমব্যালেন্স, যেটাকে এফএসএস এলএইচের লেভেল যদি বেশি হয়, প্যারালাইসিস, ডায়াবেটিস, এইচআইভি, ডিপ্রেশন, এই ধরনের কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে দেখা যায়। এছাড়া জেনেটিক অ্যাবনর্মালিটি, এইসবের কারণেও বন্ধ্যাত্ব হতে দেখা যায়। আমি শেষে যে কয়েকটি কারণ বললাম, অর্থাৎ লেট ম্যারেজ, ব্যাড হ্যাবিটস, ক্রনিক ডিজিজেস, এই সবে কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেলের উপর প্রভাব পড়ে। পুরুষদের বন্ধ্যাত্ব হওয়ার এই সবই হলো অনেক রকমের কারণসমূহ। এরপর স্ত্রীদের বন্ধ্যাত্ব হওয়ার কারণগুলো হলো ওভিউলেশন না হওয়া, গ্রাফিয়ান ফলিকেল থেকে ডিম্বাণু যদি মুক্তি না পায় সেক্ষেত্রে, যোনির গঠনগত কোনো ত্রুটি থাকলে, অনেক সময় জরায়ুতে কোনো রকমের যদি বংশগত ত্রুটি দেখা দেয় এবং টিউমার থাকে, তাহলে বন্ধ্যাত্ব হতে দেখা যায়। তাছাড়া টিউবেকটমির ক্ষেত্রে বন্ধ্যাত্ব হতে দেখা যায়। আচ্ছা, এখানে টিউবেকটমি আর ভাসেকটমির ব্যাপারে সংক্ষেপে একটু বলি। টিউবেকটমি হলো স্ত্রীলোকদের স্থায়ীভাবে বন্ধ্যাত্ব করার জন্য দুটি ফ্যালোপিয়ান নালীর অংশ কেটে বেঁধে দেওয়া হয়। কিসের জন্য? ডিম্বাণুর পথকে অবরুদ্ধ করার জন্য। অন্যদিকে ভাসেকটমি হলো পুরুষদেরকে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব করার জন্য দুটো ভাসা ডিফারেন্সিয়া কেটে দেওয়ার পর বেঁধে দেওয়া হয় স্পার্ম গঠনের পথকে আটকানোর জন্য। যাই হোক, এতক্ষণে আমরা স্ত্রী ও পুরুষদের বন্ধ্যাত্বের কারণগুলি জানতে পারলাম। আচ্ছা, তাহলে তোমাদের কি মনে হয় যে এই ধরনের সমস্যা যাদের আছে, অর্থাৎ বন্ধ্যা ব্যক্তিরা কোনোদিনও সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। যখন দেখা যাবে যে কোনো দম্পতি
কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছে না, তখন বিশেষ আধুনিক জননগত প্রযুক্তির মাধ্যমে তাদের সন্তান ধারণের পরামর্শ দেওয়া হয় বা প্রচেষ্টা করা হয়। এই বিশেষ প্রযুক্তি ব্যবস্থাকে একত্রে সহযোগী জননগত ব্যবস্থা বা ART বলা হয়। কিছু কিছু বিশেষ ইনফার্টিলিটি ক্লিনিক আছে যেখানে এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে, যার ফলস্বরূপ কিছু দম্পতি সন্তান ধারণে সক্ষম হয়। এখানে পুরুষদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া দূর করার জন্য ভিটামিন ই, সি, B12 এবং ফলিক অ্যাসিড দেওয়া হয়। এছাড়া কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ে। মদ্যপান এবং আঁটোসাঁটো ও মোটা কাপড়ের অন্তর্বাস পরিধান করতে নিষেধ করা হয়, যার ফলে বন্ধ্যাত্বকরণ নিয়ন্ত্রণে আনা যায়। অন্যদিকে স্ত্রীদের ক্ষেত্রে ক্লোমিফেন সাইট্রেট 25 থেকে 50 mg প্রতিদিন ব্যবহারের মাধ্যমে কি করা হয়, ওভিউলেশন পদ্ধতির সূচনা করা হয়। এছাড়া সার্জারির মাধ্যমে ওভারিয়ান সিস্ট, ডিম্বনালীর অবরোধ, জরায়ুর ত্রুটি ইত্যাদি ঠিক করা যায়। এবারে আমরা বন্ধ্যাত্ব দূরীকরণে যে প্রযুক্তিগুলো আছে তার সম্পর্কে ডিটেলসে জানব। জননগত প্রযুক্তিগুলি হলো IUI, IVT-ET, GIFT, ZIFT, ICSI, AI ইত্যাদি। IVF-ET অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। টেস্ট টিউব বেবি তৈরির প্রযুক্তিতে এই দুটি পদ্ধতি গ্রহণ করা হয়। এরপর GIFT এক ধরনের পদ্ধতি আছে যেখানে প্রথমে কি করা হয়, স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে বের করে নেওয়া হয়। তারপর শুক্রাণুসহ সেই ডিম্বাণুকে আবার ফ্যালোপিয়ান নালীতে পুনরায় প্রতিস্থাপন করা হয়। এছাড়া ZIFT এই পদ্ধতির ক্ষেত্রে দেহের বাইরে নিষেক ঘটিয়ে ডিম্বাণুকে ল্যাপারোস্কোপির সাহায্যে ফ্যালোপিয়ান নালীতে প্রতিস্থাপন করা হয়। ICSI বলে যে পদ্ধতি আছে সেখানে ডিম্বাণুর মধ্যে সরাসরি শুক্রাণু ইনজেক্ট করে ল্যাবরেটরিতে ভ্রূণ উৎপন্ন করা হয়। আর এক ধরনের প্রযুক্তি হলো AI। এক্ষেত্রে পুরুষ যখন স্ত্রীলোকের জননাঙ্গে রোপণে অক্ষম হয় তখন বীর্যকে কৃত্রিম উপায়ে যোনি পথে স্ত্রীলোকের দেহে প্রবেশ করানো হয়, যাকে IUI অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলা হয়। এবারে আমি তোমাদের IVF এর প্রয়োগ টেস্ট টিউব বেবি সম্পর্কে আলোচনা করব। টেস্ট টিউব বেবির কথা আমরা কম বেশি সবাই জানি, তো চলো দেখা যাক আমরা যা জানি তা কতটা। টেস্ট টিউব বেবি বলতে যা বোঝায় তা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশনের সাহায্যে নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন প্রাথমিক ভ্রূণ মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করার ফলে মহিলাটির গর্ভধারণের মাধ্যমে যে শিশুর জন্ম দেওয়া হয় তাকে টেস্ট টিউব বেবি বা নলজাতক শিশু বলা হয়। IVF টেকনিকে সবচেয়ে প্রথমে দম্পতির অর্থাৎ স্বামী স্ত্রী দুজনকে টেস্ট করতে হয়, যা কৃত্রিম গর্ভাধানে অর্থাৎ IVF এর সাহায্যে টেস্ট টিউব বেবি পাওয়া যায়। এই ক্ষেত্রে ডক্টর প্রথমে কি করেন, মহিলার হরমোন লেভেলকে চেক করেন, যে হরমোনগুলো ডিম্বাণু উৎপন্ন হওয়ার জন্য দায়ী থাকে। যদি কোনো কারণে হরমোন শরীরে কম থাকে ডক্টর কি করেন, মহিলাকে ইনজেকশন দেয়, যার ফলে মহিলাতে ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া বৃদ্ধি পায়। IVF টেকনিকে কিছু স্টেপসে ইনভলভ হতে হয়। সবচেয়ে প্রথম যে স্টেপ তা হলো স্টিমুলেশন। এতে মহিলাদের এমন ওষুধ দেওয়া হয় যা মহিলার শরীরে ডিম্বাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। স্টেপ 2 অর্থাৎ IUI, এই ক্ষেত্রে ছোট্ট একটি সার্জারি করা হয়। এতে ডক্টর এক স্পেশাল সূচের সাহায্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে নিষ্কাশন করে এবং এই প্রক্রিয়াতে কোনো রকমের কষ্ট হয় না।
এরপর হলো স্টেপ 3 অর্থাৎ ফার্টিলাইজেশন। এই ক্ষেত্রে ডিম্বাণুকে এক নির্দিষ্ট তাপমাত্রাতে রাখা হয়। ফার্টিলাইজেশনের জন্য উন্নত কোয়ালিটির শুক্রাণুকে বাছাই করা হয়। ডিম্বাণুকে শুক্রাণুর সঙ্গে মেলানো হয় এবং কয়েক ঘন্টা পর নিষেক প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়। তারপর স্টেপ 4 অর্থাৎ এমব্রায়ো। এই প্রক্রিয়াতে নিষিক্ত ডিম্বাণুকে সাবধানতার সঙ্গে রাখা হয়। এই স্টেপে ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হওয়ার সময় খুব সচেতন থাকতে হয়। এমনকি এটাও খেয়াল রাখা হয় ভ্রূণ কোনোভাবেই যেন খারাপ না হয়। ভ্রূণটি একদম স্বাস্থ্যবান হলে তবেই ডক্টর ভ্রূণের জন্য গর্ভাশয় স্থানান্তরিত করেন। স্টেপ 5 হলো ইমপ্ল্যান্টেশন। এই স্টেপে ডক্টর নতুন ভ্রূণকে মহিলার গর্ভে স্থানান্তরিত করেন। এখানে জেনে রাখবে এই প্রক্রিয়াটি ভ্রূণ তৈরি হওয়ার 3 থেকে 5 দিন পর করা হয়। টেস্টি বেবির সাকসেস রেট ভ্রূণকে গর্ভে স্থানান্তরিত করার উপর নির্ভর করে। যদি কোনো কারণে 2টি ভ্রূণ স্থাপিত হয় তাহলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এই আইভিএফ প্রসেসটি আরও ভালোভাবে জানার জন্য নীলকান্ত হসপিটালের আইভিএফ সেন্টার থেকে সরাসরি ডক্টর বিন্দু গার্গীর কাছ থেকে বিষয়টি স্টেপ বাই স্টেপ ভালোভাবে জেনে নেব। আমরা ভালো করে দেখব এবং শুনব যে উনি কি বলছেন। एनेस्थीसिया मशीन होता है। हम पूरा का पूरा इस बात को तैयारी करके रखते हैं कि अगर 1% पेशेंट को कोई प्रॉब्लम हो तो हमारे पास में पूरा बैकअप है। दिस इज़ एन ऑक्सीजन सिलेंडर, दीज आर द मॉनिटर्स, और ये होती है टॉप लाइट, ओटी टॉप लाइट। तो इसमें हमारे पास में सक्शन मशीन्स है। देयर इज़ अ सेंट्रल सक्शन मशीन, सेंट्रल ऑक्सीजन सप्लाई, सो दैट व्हेन द एनेस्थीसिया इज गिवन वी आर एब्सोल्युटली सेफ and we have all the equipment needed for any emergency if it happens. ये ultrasound machine, ये machine is the very important gadget of any IVF lab. So this is a probe, ये विजाइनल, ये सारी जो टेक्निक है ये कुछ भी पहले होता था कि पहले एब्डोमिनल होता था कि छोटा ऑपरेशन करके, जिसको हम गिफ्ट टेक्निक बोलते थे, आजकल वो आउटडेटेड हो गया। तो सब कुछ जो है वो थ्रू विजाइना होता है, जिसमें कोई पेट से या कोई ऑपरेशन का बात नहीं। सो दिस प्रोसेस हैज़ बिकम वेरी सिंपल डन जब से ये प्रोब आया है। दिस इज़ अ ट्रांसविजाइनल प्रोब। इसमें हम एक नीडल अटैच करते हैं और अल्ट्रासाउंड के गाइड में हम इन एग्स को पिक कर लेते हैं एंड देन दीज एग्स दे गो टू द ट्यूब। एक बार जब हमने एग पिक कर लेते हैं जो कि ट्यूब्स में जाता है, तो वो जो फ्लूइड होता है फॉलिकुलर फ्लूइड, देयर इज़ अ कनेक्टिंग विंडो। यहाँ पे हम यहाँ पे स्टैंड करके रखते हैं। सम पर्सन जो हमसे ये ट्यूब लेके इमीडिएटली अंदर एम्ब्रियोलॉजिस्ट को देता है। सो दिस इज़ द ओवन पिकअप रूम जिसमें पेशेंट को, एंड दिस इज़ कनेक्टेड टू द मेन IVF लैब जो ये वर्किंग लैब है। इसमें एम्ब्रियोलॉजिस्ट और इसमें जो हमने जो भी पिक करते हैं हम उसको फिर हैंडल करते हैं। ये इक्विपमेंट है जिसको बोलते हैं लैमिनर फ्लो। इसके अंडर में इसमें स्टेरिलाइज्ड एयर आता है ऊपर से सब भी। देयर आर 2 टाइप्स, एक तो हॉरिजॉन्टल फ्लो होता है, एक वर्टिकल फ्लो होता है। इसमें जितनी भी ऊपर से ये जो एयर आती है फ्रेश, तो ये जो वर्किंग एरिया है दिस शुड बी स्टेरिलाइज्ड। तो हम whatever we do, जो भी हम करेंगे तो हमको हमेशा एयर प्योरिटी का बहुत ख्याल रखना पड़ता है। कहीं पर भी इन्फेक्शन हुआ तो फर्टिलाइजेशन नहीं होती। सो दिस इज़ द लैमिनर फ्लो। ये सब जो इक्विपमेंट पहले तो सब बाहर से आता था, बट अब इंडिया में ही बहुत कंपनीज बनाने लगी हैं। और ये इसका जो स्टेज है दिस इज़ अ हीटेड स्टेज। देखो आप रखो हाथ, ये सब गर्म है बिकॉज हर पॉइंट पे हमको इसका टेम्परेचर मेंटेनेंस इज़ अ मस्ट। इफ़ इट गेट्स कोल्ड देन यू डोंट रियलाइज एंड यू मिस करते हो फिर फर्टिलाइजेशन। तो हर काम करते समय हमें टाइम का बहुत ध्यान करना पड़ता है, हम टाइम नहीं वेस्ट करें। टेम्परेचर शुड बी मेंटेन। इसमें माइक्रोस्कोप है जिसमें एम्ब्रियोलॉजिस्ट बैठ के जो है स्पर्म्स को, जब एग्स हमने वहाँ से दिया तो दे सेपरेट द एग्स, वो फ्लूइड में होते हैं। एग्स के आसपास सेल्स होते हैं विच आर क्यूमुलस बोलते हैं, जिसको आपको उनको सेपरेट करना पड़ता है। सो दीज सेल्स आर सेपरेटेड हियर एंड आफ्टर द एग्स आर सेपरेटेड, द एग्स आर क्लीन्ड, डिन्यूड करने के बाद ही हम उनको स्पर्म से फिर फोकस करते हैं। दिस इज़ द कंटेनर्स जिसमें स्पर्म कलेक्शन होता है, और इसको भी हमें हमेशा टेम्परेचर मेंटेन करके रखना पड़ता है। सो दिस इज़ ऑल
अगेन द हीटिंग बाथ्स, ड्राई बाथ जिसको हमेशा ऑन करके हम टेम्परेचर मेंटेन करके। तो डॉक्टर वहाँ से हमने एक महिला के शरीर से एग लिया और उसके बाद फिर हमने स्पर्म के साथ उसको फर्टिलाइज यहाँ कर पे दिया। हमने एग को क्लीन किया और क्लीन करने के बाद में जो नॉर्मल आईवीएफ प्रोसेस होता है उसमें हम पहले ही जो है ये कलेक्शन स्पर्म का कर लेते हैं। एंड द स्पर्म कलेक्शन इज द हस्बैंड्स नो, वी गिव देम अ कंटेनर, ये हमारे पास स्पर्म कलेक्शन रूम्स होते हैं, वी सेंड देम देयर, दे कलेक्ट द स्पर्म्स ओवर देयर। और उसके बाद ये स्पर्म पे वॉशिंग होता है, पहले प्रोसेस होता है ये स्पर्म्स। ऐसे नहीं होता कि स्पर्म्स को आप नीट स्पर्म को नहीं डाल सकते, दिस इज प्रोसेस बाय द एम्ब्रियोलॉजिस्ट। और जब वो स्पर्म्स हम सेपरेट कर लेते हैं फिर इन एग्स को फर्टिलाइज करते हैं। एक बार जब हमने उसको इंसेमिनेट कर दिया फिर ये इंक्यूबेटर्स होते हैं, दीज आर द इंक्यूबेटर्स जिसके अंदर फर्टिलाइजेशन होता है। इंक्यूबेटर्स में और एम्ब्रियोलॉजिस्ट जो होता है एवरीडे फिर इसका चेंज ओवर करते हैं। जो मीडिया होता है जिसमें ये रखे जाते हैं, जिससे इसको खाना मिलता है, उसका चेंज ओवर होता है। और जब हम देखते हैं ये एक फर्टिलाइज हो गया है, दो तरह का ट्रांसफ़र होता है, या तो हम डे 3 ट्रांसफ़र कर सकते हैं, नहीं तो 5th डे विच इज़ अ बेटर ट्रांसफ़र, जिसको आजकल बोलते हैं ब्लास्टोसिस ट्रांसफ़र। और आजकल ज़्यादातर लैब्स वी आर ऑल डूइंग द ब्लास्टोसिस ट्रांसफ़र्स, क्योंकि सक्सेस अगर हमारे पास ब्लास्टोसिस ग्रो करता है तो सक्सेस इज़ मच बेटर। ये एक माइक्रोस्कोप होता है जिसमें ट्राइनोक्यूलर माइक्रोस्कोप, इसके अंदर कैमरास लगा होता है। पहले हम स्पर्म्स को इसमें देखते हैं, देयर इज़ अ मॉनिटर ओवर देयर। जब वॉश करते हैं तो स्पर्म का क्वालिटी क्या है, दिस कैन ऑल बी ट्रांसफर्ड, दिस इज़ नाइकॉन एंड दीज आर द मैनिपुलेटर्स। सो ये जो मैनिपुलेटर्स होते हैं इसमें हम डिश में एक एग लेते हैं, जब उसको सेपरेट किया, और एक स्पर्म लेते हैं एंड सी यू कैन सी द injectors. So from here we hold the egg and from here we take a sperm and we inject it. ये आजकल लोग बहुत पूछते हैं इक्सी इंट्रासाइटोप्लाज्मिक स्पर्म इन्फ्यूजन, ये तब काम आता है जिसमें अगर स्पर्म काउंट हमारा बहुत लो होता है। एंड वी कैन हैव अ हैचिंग ऑल्सो, लेजर या फिर क्वालिटी स्पर्म की शायद बहुत, क्वालिटी स्पर्म जब आपका काउंट बहुत कम है या क्वालिटी बुरा है, यू कैन सेलेक्ट अ स्पर्म और आप एक एग को फर्टिलाइज कर सकते हो, नॉट बाय द कन्वेंशनल आईवीएफ, बाय द इंट्रासाइटोप्लाज्मिक स्पर्म इन्फ्यूजन। और अगर कभी कभी एजिड एग्स होता है आप उसको लेज़र से हैच भी कर सकते हो। सो इट इज़ कॉल्ड एज एन असिस्टेड हैचिंग। उसमें हम क्या करते हैं, ट्रांसफ़र से पहले वी जस्ट पुट अ लेज़र एंड वी हैच इट। इधर में दीज आर द प्रिजर्वेशंस, यू कैन प्रिजर्व द एम्ब्रियोज ऑल्सो, यू कैन प्रिजर्व द स्पर्म्स ऑल्सो, एंड ये सब होते हैं। बट आजकल ये स्लो फ्रीजिंग है, आजकल नए नए तरीके आ गए हैं जिसमें आप विट्रीफाई करते हो। सो दी स्लो फ्रीजिंग्स नॉर्मली दे आर नॉट डन। नाउ देर आर स्पेशल पाउचेस, देर स्पेशल एक मीडियाज होते हैं जिसमें आप एकदम से स्पर्म और एग डालते हो एंड विट्रीफाई कर लेते हो, विच इज़ कॉल्ड एज अ विट्रिफिकेशन। जब वंस वी फील कि हाँ ये बहुत अच्छा एम्ब्रियो है और हमने उनको इन्फॉर्म कर दिया, वी कॉल द पीपल एंड दिस इज़ अगेन व्हेन वेयर वी ट्रांसफ़र द एम्ब्रियोज। एम्ब्रियो ट्रांसफ़र कोई पेनफुल प्रोसेस नहीं होता, एनेस्थीसिया की कोई ज़रूरत नहीं होती है, एंड इट इज़ जस्ट ए 5 मिनट्स प्रोसेस। और हम सब पेशेंट्स को 3 से 4 घंटे के बाद घर भेज देते हैं। আশা করছি আইভিএফ প্রক্রিয়াটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদের টেস্ট টিউব বেবির কিছু সাকসেস হিস্ট্রির কথা শোনাবো। 1978 খ্রিস্টাব্দের 25শে জুলাই ডক্টর পেট্রিক স্ট্র্যাপট্রো এবং ডক্টর রবার্ট এডওয়ার্ড এর যৌথ প্রচেষ্টায় ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে গিলবার্ট ব্রাউন ও লেসলি ব্রাউন তাদের কন্যা সন্তান লুসি জয় ব্রাউন এর জন্ম দেন, যা ছিল পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি। এছাড়া আমাদের ভারতবর্ষে 1986 খ্রিস্টাব্দের 6 আগস্ট মুম্বাইয়ের কেম হাসপাতালে কুমারী হর্ষ নামে টেস্ট টিউব বেবি কন্যা সন্তানের জন্ম হয়। ভারতে তথা এশিয়ার প্রথম এই টেস্ট টিউব বেবি সৃষ্টিতে ভূমিকা ছিল ডক্টর সুভাষ মুখোপাধ্যায় নামক এক বাঙালি চিকিৎসা বিজ্ঞানীর। তার প্রচেষ্টায় কলকাতায় দুর্গা নামে কন্যা সন্তানের জন্ম হয়েছিল। শুধু তাই নয়, আমাদের সবার পরিচিত ফারহা খানও এই আইভিএফ প্রযুক্তির সাহায্যে সন্তান গ্রহণ করেন। তাহলে ফারহা খানের কাছ থেকেই ওনার গল্পটি জেনে নেওয়া যাক। Life, or in fact I got married only when I was 40 years old, which by Indian standards you should already be a grandmother by then, and immediately Shirish and me wanted a family, so we started trying, but 2 years passed and I wasn't getting any younger. It wasn't happening naturally. After 2 years we realized that we should take some action, and I went to the fertility center, and of course the doctor
said that we are starting your treatment like right now or the next morning. You don't have any time to waste. I had done a IVF cycle and I was so gung-ho that the doctor's going to tell me that I'm pregnant. And when I went there and it didn't happen, and at that moment I am a very strong person, but from the doctor's clinic, which was in town for 2 hours drive till my house, and for the next 2 days I have only cried. I think my family was of course very supportive, and then when we came to know that, I was announcing it to everybody and everybody was like, it was the most amazing reaction that we could have got. For me, it's a new lease of life. I enjoy it. It's like a second childhood. Everyone tells me, oh my God, you're looking younger, or you're more active now. And it's only because my kids keep me young, they keep me happy. Anyone who thinks it's an easy job, well, it's not easy. It is tough, especially on the mom, because you're being plied with injections and hormones and all. But I want to tell you that the minute you hold that child in your arms, all that pain, all that suffering, all the emotional trauma that you go through, everything is forgotten, it's thrown out of the window, and all you feel is this joy and happiness, and you feel it for every day of your life. আশা করছি যারা সন্তানহীনতায় ভুগছে এই ভিডিওটি দেখার পর হয়তো সমাধানের কিছু পথ খুঁজে পাবে এবং তাদের স্বপ্নকে পূরণ করবে, এইটুকু আমার বিশ্বাস। সকলের সচেতনতার উদ্দেশ্যে আমি আর কয়েকটি কথা বলে আজকের ভিডিও ক্লাসটি শেষ করব। আমরা জানি বেশিরভাগ মানুষই অশিক্ষা ও কুশিক্ষায় জর্জরিত, যাদের দিনান্তে দুবেলা খাবার জোটে না, যাদের প্রতিদিন ঠিকমতো রোজগার হয় না, তাদের কিভাবে জন্মগত স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যেতে পারে তা মোটেও সহজ কাজ নয়। সাধারণ শিক্ষিত মানুষরাও জন্মগত স্বাস্থ্য সম্পর্কে একেবারেই সচেতন নয়। তাই একটি পরিবারে অনেক ছেলে মেয়ে জন্মায়, ফলে তাদের অন্ন জোগানো, শিক্ষা দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। কিভাবে পরিবারকে সুখী রাখতে হয়, ছোট পরিবার গড়ে তোলা যায়, বিভিন্ন জননগত রোগ প্রতিরোধ করা যায়, তা নানানভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। সরকারের তরফ থেকেও নানান রকমের প্রকল্প গ্রহণ করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার গড়ে তোলার জন্য পরিবার কল্যাণ বিভাগ নামক বিশেষ সংস্থা আছে, যেখানে মাদের চিকিৎসার ব্যবস্থা, শিশুদের টিকাকরণ ব্যবস্থা এবং বিভিন্ন এসটিডি প্রতিরক্ষার ব্যবস্থা আছে। এমনকি টিভি, সিনেমা, মিটিং, মিছিল করে ও স্বেচ্ছাসেবিকাদের বাড়ি বাড়ি গিয়ে মাদের বোঝাতে হবে, তবেই আগামী প্রজন্ম দুধে ভাতে থাকবে এবং শিক্ষার আলো প্রসারিত হবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো আরও ভালোভাবে জানার জন্য পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবে, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে।